প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ছাড়া কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এসডিজি ভিলেজ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ৩টি গ্রামকে বাছাই করা হয়েছে। এর মাধ্যমে ৩টি গ্রামে বিভিন্ন কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে অন্য গ্রামেও তা বাস্তবায়ন করা হবে। দেশের ৩টি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিটিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম, এই ৩টি গ্রাম এসডিজি ভিলেজ আওতায় যুক্ত হচ্ছে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রাপথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য এবং এরই অংশ হিসেবে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ৫ বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন অনুযায়ী দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। বৈঠক নিয়ে দুপুরে মন্ত্রণালয় ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করবে না ভারত, এমন আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে প্রথমবার সাক্ষাৎ করলেন। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করার বিষয়ে সে উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যাবর্তন প্রসেস তদন্ত হচ্ছে। আমরা আশা করি ভারতের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে দুপুরে এই বৈঠকের পর সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রীর সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সম্পর্কে উন্নয়নে দুদেশই আশাবাদী জানিয়ে তিনি বলেন, ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে দিল্লি। বলেন, এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক টিকিয়ে রাখতে দুদেশ একত্রে কাজ করবে বলে তার প্রত্যাশা। তবে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাবেন কিনা এই বিষয়ে কোনো কথা বলেননি ভারতীয় কূটনীতিক। We are looking forward. আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। So last time also I mentioned the people of India, Prime Minister of India is looking forward and we are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক, আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না, আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবীকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেয়নি ভারত, অথচ দণ্ডিত শেখ হাসিনাকে সম্প্রতি সংবাদ সম্মেলন করতে দিয়েছে দিল্লি। বাংলাদেশ নিয়ে দেশটির এমন দ্বিমুখী পররাষ্ট্রনীতির কারণে ক্ষোভ জানিয়েছেন ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল। একই সাথে বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করা নিয়েও শঙ্কা তার। রিপোর্ট সুফিয়ান ফারাবির। 13 জুলাই 2018 ভিসা জটিলতায় ঢাকায় খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না পেরে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন লর্ড কার্লাইল। আনুষ্ঠানিক সকল নিয়ম মেনে ভারতীয় ভিসা পেলেও দিল্লি এয়ারপোর্টে আটকে দেয়া হয় তাকে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগেও ভারতে প্রবেশে কোনো বাধা ছিল না তার। তবে দিল্লিতে নেমেই জানতে পারেন অজানা কারণে ভিসা বাতিল করা হয়েছে। ফলে খালেদা জিয়ার সঙ্গে চলা অন্যায়ের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের সুযোগ পাননি তিনি। জাতিসংঘ, হোয়াইট হাউস ও পেন্টাগনের বাংলাদেশের তৎকালীন একমাত্র সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দিল্লি বিমানবন্দরে সেদিনকার স্মৃতিচারণ করছিলেন লর্ড কার্লাইল। I had gone for a press briefing on the Bangladesh case of Begum Khaleda Zia. ভারতের ভিসা নিয়ে আমি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না দেওয়ার বিষয়টি ভারতে অবস্থিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের জানানো, কিন্তু এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটে ইন্টারনেট সংযোগ ছিল না। দিল্লি বিমানবন্দর নেমে জানতে পারলাম আমার ভিসা বাতিল করা হয়েছে। ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করার পর তিনি জানান তাদেরকে এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। সেই সাক্ষাৎকারে হাউস অফ লর্ডসের এই সদস্য জানান, সেই সংবাদ সম্মেলন আটকাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সর্বোচ্চ অনুরোধ জানানো হয়েছিল। দিল্লিতে আমাকে স্বাগত জানানো হলো না, আমি এতে অপমান বোধ করেছি। কর্মকর্তারা আমাকে জানালেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, যা বাংলাদেশ সরকারের অনুরোধেই করা হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক ডেপুটি হাই কমিশনার মাহবুব সালেহের মতে, বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি এখন ভারতের উপর নির্ভর করছে। বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হয়েছে। এবার সম্পর্ক উন্নয়নের বিষয়ে মুখের কথা কাজে পরিণত করার পরামর্শ তার। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এই সিচুয়েশনটা চিন্তা করেন, সেইটা ফ্যাসিলিটেট করেছে ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী পর্যায়ে, সেই পর্যায় থেকে ভারতের হাই কমিশনারকে কনভে করা হয়েছে পরিষ্কারভাবে। তারপরও সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। এটি ইন্টেনশনাল। শেখ হাসিনাকে এই বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারত অত্যন্ত সহজে, কিন্তু সেই কাজটি তারা করেনি। আমি আপনাকে একটি বৃহত্তর দুই প্রতিবেশীর মধ্যে চমৎকার সম্পর্কের প্রত্যাশা উভয় দেশের। তবে রাজনৈতিক বক্তব্য বাস্তবতার মুখ দেখলেই দুদেশের ভবিষ্যৎ সম্ভাবনাময়, এমন মন্তব্য সাবেক রাষ্ট্রদূতের। সম্পর্কটি ছিল ভারতের দিক থেকে বা ভারত সরকারের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। আরো স্পেসিফিক 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২.25%, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। কমেছে GPA-5ও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে। এবার ৩১২টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, চাইলেই ফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। শারমিন নিরা রিপোর্ট। চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে ৬২.25%, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৭ সালে গড় পাশের হার ছিল ৫৭.৩৭%। সেই সাথে ফল প্রকাশিত হলো প্রায় ৮০ দিন পর। এবার ১৮,২৯,০০০ শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৭ লাখ। কমেছে GPA-5ও। গত বছর ১,৩৯,০০০ শিক্ষার্থী GPA-5 পেয়েছিল, এবার তা কমে হয়েছে ১,১৬,০০০। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা, গড় পাশের হার ৭১.৬৩%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ, পাশের হার ৫৭.৩৯%। তবে ১১ বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে ৫৫ ও ৫৮%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। 18,29,485 জন শিক্ষার্থী
আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। আওয়ামী লীগের 16 বছর এসএসসিতে গড় পাশের হার ছিল 83.70%। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্টে এসছে। আমার মনে হয় এখানে ভালো বা মন্দের দিকে না তাকিয়ে আমরা সেভাবেই দেখতে পারি যে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদেরকে আমাদের সবার অভিনন্দন জানানো উচিত, শুভেচ্ছা জানানো উচিত। আন্তঃশিক্ষা বোর্ড জানায় এবার একাদশে মোট 25 লাখ আসন রয়েছে, উত্তীর্ণ সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় 25 লক্ষ, সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে চায় কর্তৃপক্ষ। শারমিন মীরা, 71, ঢাকা। এবার এসএসসির সার্বিক ফলাফলে কিছুটা হতাশার চিত্র থাকলেও ভালো ফলের আনন্দে উচ্ছ্বসিত রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা। পাশের হার কমার পেছনে প্রস্তুতির ঘাটতি, মৌলিক বিষয়ে দুর্বলতা এবং বিষয়ভিত্তিক অনুশীলনের অভাবকে দায়ী করছেন শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। গোল্ডেন এ প্লাস, আলহামদুলিল্লাহ। ভাষায় প্রকাশ করার মতো না। এই তো আনবিলিভেবল এক্সাইটিং। হ্যাঁ, ও এটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। খুবই ভালো লাগতেছে বলতে গেলে, আল্লাহর উপর শুকরিয়া অনেক, আমাকে গোল্ডেন এ প্লাস দিছে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা ও যশোর ছাড়া সবগুলো শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার। বোর্ড সংশ্লিষ্টরা বলছেন ইংরেজি ও গণিতে ফলাফল ভালো প্রভাব ফেলেছে পাশের হারে। অনেক স্কুলে একজনও শিক্ষার্থী পাশ করেনি, তবে বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে মেয়েরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোর বোর্ডে গেলবারের চেয়ে পাশের হার 7.42% কমেছে, তবে ফলাফলে এগিয়ে মেয়েরা। বোর্ডের চেয়ারম্যান জানান ইংরেজি এবং গণিতের ফলাফল প্রভাব ফেলেছে পাশের হারে। নকল নিয়ে একটা ব্যাপার যে ছিল, আমরা অনেক বেশি ভয়ে ছিলাম। তাছাড়া আমাদের 9-এ থাকতে আমাদের কারিকুলাম চেঞ্জ ছিল, আমরা পিএসসি পাইনি, জিএসসি পাইনি, আমরা একবারে এসএসসি দিছি। তো সবকিছু মিলে আমাদের ব্যাচের প্রত্যেকে অনেক বেশি টেনশনে ছিল। ইংলিশে খারাপ করার ফার্স্ট অফ অল ভোকাবুলারি ভালো হয়নি, এটা একটা কারণ। আর গ্রামেটিক্যাল টার্মগুলো ভালো করে করা উচিত ছিল, সেই জন্য অনেক সময় ইংলিশে একটু ঝামেলা হয়। কুমিল্লা বোর্ডে গেলবারের চেয়ে 2% বেড়ে পাশের হার 65.42%, তবে কমেছে জিপিএ 5-এর সংখ্যা। সেখানে পাশের হার ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। আমাদের টিচার, আমাদের প্যারেন্টস, আমাদের প্রতি সবাই অনেক কেয়ারফুল। ভালো রেজাল্ট করছি, এটা অনেক ভালো লাগতেছে। আর আমাদের এই ফজল স্যার টিচাররা প্রত্যেকেই অনেক ভালো, আমাদের অনেক কেয়ার করে। রাজশাহীতে পাশের হার এবং জিপিএ 5 সবই কমেছে। কেউ পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা 5টি, আর শতভাগ পাশ করেছে 35টি স্কুলের শিক্ষার্থী। নট অনলি আমি, বাট মানে আমার ফ্যামিলি মেম্বার্স, আমার প্যারেন্টস এন্ড হচ্ছে আমার টিচার্সরা যদি এই সাপোর্ট না করতে আমার পক্ষে সম্ভব হয়। পুরো জার্নিতে পরিবার, শিক্ষক সহ বন্ধু বান্ধবদের অনেক অবদান ছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রেজাল্ট পাওয়ার পর আব্বু যখন ফোন করে বলেছিল, আসলে অনেক খুশি হয়েছিলাম। বরিশাল বোর্ডে পাশের হার গেলবারের চেয়ে 4% বেড়েছে। এই বোর্ডেও পাশের হার এবং জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। আমি এবার জিপিএ 5 পাইছি এসএসসি পরীক্ষায়, আমি অনেক খুশি। অবশ্যই আমার স্কুলের ম্যাডাম স্যারেরা আমাকে অনেক বেশি হেল্প করছে, অনেক বেশি গাইডলাইন দিয়েছে।
চট্টগ্রাম বোর্ডে পাশের হার 12.59% কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। বোর্ড কর্মকর্তারা জানান, ইংরেজি এবং গণিতের ফলাফলের কারণে কমেছে পাশের হার। আমি যা প্রত্যাশিত করেছি তার থেকেও ভালো হয়েছে। আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সকাল 9টা থেকে মেসেজ দিয়ে রাখার পরে 11:30টার দিকে দেখতে পেলাম যে এটা। প্রত্যেক ছাত্রছাত্রীর একটা স্বপ্ন থাকে এবং আমারও সেই স্বপ্নটা আজকে পূরণ হলো আমার মেয়ের সাথে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 57.39%, শতভাগ পাশ করা প্রতিষ্ঠান মাত্র 10টি। আলহামদুলিল্লাহ, যেরকম আশা করেছিলাম সেরকমই হয়েছে। দিনাজপুর বোর্ডে পাশের হার 10% কমে 58.05% হয়েছে। সেখানেও ছাত্রীদের পাশের হার বেশি। বনশ্রী হালদার, 71। গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারতেন, এমন আক্ষেপ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি পদে প্রার্থী অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি একথা বলেন। সকালে জামায়াত নেতা আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের শরিকরা নির্বাচন কমিশনে যান। মনোনয়নপত্র সংগ্রহ করে সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে যে দ্বিচারিতা করছে তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট প্রার্থী দিয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় তাহলে আমরা গণতন্ত্র চর্চা যেটা বলি এটা হচ্ছে। এই জন্য আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে যেতে চাই, দেশকে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সৌদিতে আগুনে নিহত 16 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়। এর মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামেরই 4 জন। একসাথে এত মৃত্যু সইতে পারছে না নিহতদের পরিবার ও গ্রামবাসী। পরিবারের একমাত্র ভরসার ব্যক্তিদের হারিয়ে দিশেহারা স্বজনরা। এখন মরদেহটুকু শেষবারের মতো দেখার অপেক্ষায় তারা। বুলবুল আহমেদের তথ্য ও নাসিম আলীর তোলা ছবিতে প্রতিবেদন। সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন নাটোর, নওগাঁ ও রাজশাহীর 16 তরুণ। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডে। প্রিয়জনদের হারিয়ে এখন দিশেহারা পরিবার। কি করতে গাও দিয়ে গেল রে, আমি তো সহ্য করে সরকারের কাছে দাবি দ্রুতভাবে আমাদের পরিবারের 2টা মৃত্যুর আগে মায়ের সঙ্গে অনলাইনে কথা বলার চেষ্টা করেছিলেন নওগাঁর গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন। কিন্তু গ্রামে তখন বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে শেষবারের মতো মায়ের মুখটিও দেখতে পারেননি তারা। বাবারও লাস্ট, বাবা আমার বাবার বুক কোথাও ফিরাই দিয়ে দয়ের বাবা, আর বাবা গাবি দেখবো বাবারও যার বাবারও ওরে দয়ের জিনিস আমার বাবাকে না আমার বুক ফিরে দিস। বলেছিল যে মা আমাদের কারখানাতে আগুন লাগছে, আমরা বাঁচবো না মা, তোর মুখটা না দেখি মা। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় স্বজনরা। দুই ছেলে নির্ভরশীল, তার বাবা অসুস্থ, মানে সে প্রতিবন্ধী, তার এক ছেলেও প্রতিবন্ধী। তাহলে বাড়ি পরিবার এখন নিঃস্বের খাটা লোক নেই। 4 জন মারা গেছে বাবা। আমার ভাইস্তির 2 বেটা, আবার ওটি আমার নন্দের 1 বেটা, কলি করে নাম, আর আমার দেওর হয় ওই পাড়ার। প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি অনুদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন এলাকার লোকজন। কথা ছিল প্রবাস থেকে পরিবারের জন্য সুখের বার্তা নিয়ে ফিরবেন মোহন, সুমন ও রুবেলরা, কিন্তু ফিরছে তাদের নিথর দেহ। পিন্টু হাজং, 71। কম সময়ে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত দালাল চক্রের 8 সদস্যকে আটক করেছে র্যাব। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিস কেন্দ্রিক প্রতারণার সাথে জড়িত এই চক্র।
এর সাথে অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের কর্মকর্তা। সকাল 9টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশেপাশে অভিযানে নামে র্যাব। তাদের দাবি, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে টার্গেট করে নানা প্রলোভন দেখাতো চক্রের সদস্যরা। অভিযানে সন্দেহভাজন 8 জনকে আটক করা হয়। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা অভিযান শুরু করার আগে পাসপোর্ট অফিসের প্রতিনিধির সঙ্গে যখন যোগাযোগ করি, তারাও আমাদেরকে এই মেসেজটাই দিয়েছিল যে তাদের যদি কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা যে কেউ পাসপোর্ট অফিসে জড়িত থাকে, তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনি এবং তাদের বিরুদ্ধে যেন তাদের যাদের মধ্যে যে ইনফরমেশনগুলো পাবো সেগুলো যেন তাদের সাথে শেয়ার করি। তো আমাদের অভিযানটা আসলে সেই কেন্দ্রিক ছিল। তো আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের মাধ্যমে যদি কোনো ইনফরমেশন পরবর্তীতে আমরা পাই, অবশ্যই আমরা পাসপোর্ট অফিসকে অবগত করব এবং আপনাদের কিছু জানানোর থাকলে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানাবো। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার সংবাদ প্রচার বন্ধে সরাসরি নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে ফোন করে যে কোনো সংঘাতের খবর বা ভিডিও ফুটেজ দেখানো টিভি চ্যানেলগুলো তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন তিনি। একটি মামলায় এই দুইজনের কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন অফ করে দিতে সাথে সাথে। এভাবেই 24শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। আর সে নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এখন অবস্থাটা হচ্ছে এরকম, কোটা আন্দোলনকারী বলে যেটা বলা হচ্ছিল এটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো কোটা আন্দোলনকারী স্টুডেন্ট যাদের সাথে আমরা আলাপ করছি, আর একটা হলো তৃতীয় পক্ষ অর্থাৎ জামাত বিএনপি সন্ত্রাসীরা যারা পুরাচ্ছে। তো কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে, আর কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের ডিসিশন হচ্ছে আলোচনা করে সলিউশনে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ এখন। একজন প্রসিকিউটর মনে করেন, ফাঁস হওয়া এই ফোনালাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক প্রচেষ্টাও। আরেকটা দেখতে পাচ্ছি আমরা আরাফাতের কথায় যে একটা গ্রুপ হলো আন্দোলনকারী, তাদের সাথে আমরা আলোচনা করছি, আর একটা গ্রুপ হলো জামাত শিবির, শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এটা হবে আমাদের ন্যারেটিভ। এখন ছাত্রদের মারলে আর অপরাধ হবে না, বলবো যে এটা জামাত শিবির বা বিএনপি। কিভাবে এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করা হয়েছে তার ব্যাখ্যাও দেন তিনি। এর প্রত্যেকটি অডিও রেকর্ড বাংলাদেশের যে সরকারি সংস্থা আছে সিআইডির কাছ থেকে ফরেনসিক টেস্ট করিয়েছে। সিআইডি যে ফরেনসিক টেস্টটা করে সেটার নাম হলো ব্যাড বক্স ফরেনসিক টেস্ট। এই ব্যাড বক্স ফরেনসিক টেস্টটা পৃথিবীর প্রায় 90টি দেশে এই টেস্টই করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় এই কথোপকথন প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। মামলাটিতে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে বিচার চলছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। গত 24 ঘন্টায় সিলেটে হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 127 জনে। মৃত শিশু দুটির একজনের বয়স 7 মাস এবং অন্যজনের 13 মাস। তাদের একজনের বাড়ি সিলেটে, অপরজনের বাড়ি সুনামগঞ্জ। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 45 জন, সুনামগঞ্জে 53 জন, মৌলভীবাজারে 13 জন এবং হবিগঞ্জে 16 জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 309 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় হামে 25 জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে 132 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আমার ফেরা ডাক্তার চালাইছি বাড়ি করো ফার্মেসির দিয়ে ওষুধ আনছি এলা দিলে মোটামুটি কমছে কমার পরে আবার বাড়ে থামে বাড়ে ওগুলা ওয়ার্ডে আসছিলাম, তার অবস্থা বেশি ডাক্তাররা বলছে বেশি সমস্যা আর কি, রোগীর অবস্থাটা খুব খারাপ, সেজন্য আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আজকে 3 দিন হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। সিগারেট পেপার সরবরাহের ক্ষেত্রে 25% সম্পূরক শুল্ক পরিশোধের বিধান থাকলেও তা মানেনি অর্কিড প্রিন্টার্স। এভাবে 2022 থেকে 2.5 বছরে প্রায় 83 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ আনে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। যদিও অভিযোগ অস্বীকার করা হয় শুনানিতে, পরে এনবিআরের অধিকতর মতামত চায় ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট, তবে 1.5 বছরেও মেলেনি উত্তর। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। মইনুল হাসানের বিশেষ প্রতিবেদন। তামাক পণ্য প্রস্তুত শিল্পের জন্য টিপিং পেপার আমদানি করে তা প্রিন্টিং ও স্লিটিং করে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে বিক্রি করে অর্কিড প্রিন্টার্স লিমিটেড। সেই পেপার আমদানির ক্ষেত্রে শুল্ক কর পরিশোধ করে প্রতিষ্ঠানটি। তবে আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে আরও 25% সম্পূরক শুল্ক পরিশোধের বিধান থাকলেও তা মানেনি অর্কিড প্রিন্টার্স। 2024 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটিকে দেয়া 83 কোটি টাকার শুল্ক কর ফাঁকির অভিযোগ আনে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। বলা হয় 2022 থেকে পরের 2.5 বছরে সম্পূরক শুল্ক বাবদ প্রায় 72.5 কোটি টাকা এবং মূসক বাবদ আরও প্রায় 11 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় ওই প্রতিষ্ঠান। পরে টিপিং পেপার ও সিগারেট পেপার এক নয় এমন দাবি করে নোটিশের জবাব দেয় অর্কিড প্রিন্টার্স। একই সাথে অস্বীকার করে রাজস্ব ফাঁকির অভিযোগও, যদিও আইন অনুযায়ী রাজস্ব ফাঁকি হয়েছে বলে মনে করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। তারপরও অধিকতর মতামতের জন্য এনবিআরকে চিঠি দেন দপ্তরটির তখনকার কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। তবে প্রায় 1.5 বছরেও মেলেনি উত্তর, ফলে আটকে আছে মামলার কার্যক্রম। মতামতটা প্রয়োজনপূর্ণ কারণ হচ্ছে যখন আমদানিকারক একটা বিষয় কি নিয়ে তর্কিত করেন তখন সেই বিষয়টার এসআরও আমাকে নির্ভুল কিনা ন্যায় বিচারের স্বার্থে যারা এসআরওটা করেছে তাদের কাছ থেকে একটা মতামত পাওয়ার বাধ্যবাধকতা থাকে। ফিল্ড অফিসের মতামত অনুযায়ী আমরা ধরে নিয়েছি যে এটার ক্ষেত্রে এসডি আরোপযোগ্য, তারপরে বোর্ডের যদি ভিন্ন কোনো মতামত থাকে আমাদেরকে জানানোর জন্য, আদারওয়াইজ আমরা মামলা দিয়ে প্রসিড করব। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বক্তব্য দিতে রাজি হননি এনবিআরের কোনো কর্মকর্তা। অবশ্য দেরিতে হলেও বিষয়টি পর্যালোচনায় আগামী মাসে এনবিআরের সেন্ট্রাল গোয়েন্দা সেল, মূসক, কাস্টমস, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কমিশনারেটের সাথে একটি বৈঠকের আয়োজন করেছে এনবিআর। তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন এরকম বিলম্ব হলে আটকে যায় সরকারের পাওনা রাজস্ব, তৈরি হয় দীর্ঘসূত্রিতা। কোনো একটা পর্যায়ে প্রক্রিয়ার ভিতরে গেলে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়া এবং সময় মতো পাওয়া, সেটা রিপোর্ট পেতে দেরি হয়, এই জায়গাগুলো কিন্তু একই সাথে ভ্যাট কমিশনার এবং একই সাথে যার বিরুদ্ধে তাকে কিন্তু এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে রাখেন। সুতরাং এর একটা আশু সমাধান দরকার এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া সৃষ্টি করা দরকার। পুরো প্রক্রিয়াটি যাতে ডিজিটালাইজড হয় এবং একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে 15 দিন বা 1 মাসের ভিতরে যদি কোনো রিপোর্ট না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে রাজস্ব উচ্চ পর্যায়ে রাজস্ব কর্মকর্তাদের এই বিষয়ে কোনো মন্তব্য নেই বা বক্তব্য নেই। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত মোটা অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর। মইনুল হাসান, 71, ঢাকা। সংবাদ সংযোগ সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 এর সাথে।